ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। আজকে আমি তোমাদের জন্য যে মুভিটা নিয়ে এসেছি এটি একটি চাইনিজ হিস্টোরিক্যাল মুভি। এটা 2013 সালে রিলিজ হয়েছে। এর নাম দ্য প্যালেস। তো চলো শুরু করছি। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় অনেকগুলো বাচ্চা মেয়েদেরকে সিলেক্ট করা হচ্ছিল রাজপ্রাসাদের দাসী হিসেবে নিয়ে যাওয়ার জন্য। একজন ইউনুক একটি মেয়ের কানে টোকা দিলে মেয়েটি তার দিকে তাকায়। তখন সেই লোক বলে, তোমার কি ব্যথা লাগেনি? সে বলে, হ্যাঁ লেগেছে, আমি সহ্য করেছি। ইউনুক বলে, তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম চেন শিয়াং। এরপরে তাদেরকে প্রাসাদে আনা হচ্ছিল। ইউনুক তাদেরকে বলছিল, এটা কোনো সাধারণ জায়গা নয়, এখানে মানুষের জীবন চলে যাওয়া কোনো বড় ব্যাপার না। যেই গেট দিয়ে তুমি এসেছো সেই গেট দিয়ে যেতে হলে তোমাকে সর্বনিম্ন 25 বছরের হতে হবে। তারা যখন প্রাসাদের উপরে উঠছিল তখন হঠাৎ শিয়ান খেয়াল করে তার কানের দুল খুলে পড়ে গেছে। এটা তার মায়ের দেওয়া কানের দুল, তাই সে সেটাকে ধরতে তার পেছনে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পরিত্যক্ত প্যাভিলিয়নে চলে আসে। সে মহলের ভিতরে তাকালে কারো চোখ দেখতে পায়। এর মধ্যে ইউনুক সেখানে চলে আসে। ইউনুক তাকে একটা থাপ্পড় মারলে তার বাকি কানের দুলটাও পড়ে যায়। তখনই অনেকগুলো দাসদাসীরা 13তম রাজকুমার বলে ডাকতে ডাকতে সেই প্যালেসে চলে আসে। ইউনুক শিয়ানকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। তখন ওই প্যালেস থেকে 13তম রাজকুমার বের হয়। শিয়ান তাকে ভালো করে দেখতে থাকে। দাসদাসীরা 13তম রাজকুমারকে আটকে রাখতে চাইছিল। আর দেখা যায় মহলের ভেতরে একটা খাঁচা ছিল। এরপর দেখা যায় প্রাসাদের সবচেয়ে বড় দাসী, মানে যে ইনচার্জ, সে এসব নতুন আসা ছোট ছোট মেয়েদেরকে বলছিল, এখানে নিয়ম মেনে চলতে হবে, নিয়মের বাইরে গেলেই শাস্তি পেতে হবে। মহিলা চলে যাওয়ার পর শিয়ান একটা খাবার বের করে। তখনই কিছু বুলিরা সেখানে চলে আসে। তারা সেই খাবার চাইলে শিয়ান বলে, এগুলো আমার মায়ের দেওয়া খাবার। সেই মেয়েটি তখন তাকে থাপ্পড় মারে। এরপর তাকে আরো মারতে যাবে, তার আগেই পেছনে চিকন কণ্ঠে একটা মেয়ে বলতে থাকে, দেখো তো আমাকে কি এভাবে ভালো লাগছে, মনে হচ্ছিল কোনো ভূত আসছে। তাই সেই সকল মেয়েরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই ভূত শিয়ানের কাছে আসে। পরে সে নিজের পরিচয় দেয় আর বলে তার নাম লিউলি। সে শিয়ানের নাম জিজ্ঞেস করে। এরপরে তারা দুজন বন্ধু হয়ে যায়। পরে তারা দুজন একসাথে তাদের ঘর থেকে বাইরে বের হলে দেখতে পায় সামনের একটা প্যালেসে কেউ একজন নাচ করছে। তারা অবাক হয়ে সেটা দেখছিল। ওই সময় কারো আসার শব্দ শুনলে তারা দুজন ভয় পেয়ে যায়। সামনে থাকা ছেলেটা শিয়ানকে দেখে বলে, তুমি কি নতুন এসেছো? লিউলি যখন দেখতে পায় এটা তাদেরই একজন, তখন সে তাকে ধরে মারতে থাকে। আসলে এই ছেলেটাকেও ছোটবেলায় নিয়ে আসা হয়েছে যাতে সে ইউনুকের কাজকর্ম শিখতে পারে। এরপরে তারা কথা বলছিল যে ওই সামনের মহিলা এভাবে কেন নাচ করছে। তখন চুন নামের ছেলেটা বলে সে ভবিষ্যতে রানী হবে। সে এখানে মহারাজের জন্য নাচ করছে। মহারাজ যখন তার নাচ দেখবে তখন সে অবশ্যই খুশি হয়ে যাবে আর এরপর তাকে বিয়ে করে রানী বানিয়ে ফেলবে। লিউলি বলে, আর যদি মহারাজ এখানে না আসে? চুন বলে, তাহলে কি হবে তা তো আমি জানি না। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে সবচেয়ে পুরনো দাসী বলতে থাকে, আমি এখানে তোমাদের সবাইকে ডেকেছি শুধুমাত্র দুটো কথা বলার জন্য। দেখতেই পারছো এখানে কি হয়েছে। তোমরা যদি প্যালেসের নিয়ম ভঙ্গ করো তাহলে ভবিষ্যতে তোমাদের সঙ্গেও এরকমই হবে। আসলে ওই মহিলাকে বাইরে শাস্তি দেওয়া হয়েছিল। সে বাইরে বসে নাচ করছিল। প্রচন্ড বরফের কারণে ঠান্ডায় জমে সে পাথর হয়ে গেছে। এখন তাকে নিয়ে যাওয়ার সময় দাসেরা তাকে ফেলে দেয়। এইরকম নির্মম দৃশ্য দেখে শিয়ানের আত্মা কেঁপে ওঠে। এরপরে দিনের পর দিন কাটতে থাকে। শিয়ান আর লিউলির বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। এভাবেই 7 বছর কেটে যায়। তারা এখন অনেকটা বড় হয়ে গেছে। একটু পরেই দেখা যায় চুন তাদের জন্য কসমেটিক নিয়ে আসে। এটা বলে সে বিক্রি করে যে বড় রাজকুমারের এই রুমাল পছন্দ, মেজ রাজকুমারের এই মেকআপ পছন্দ, আর বাকি দাসীরা তাদের বেতন থেকে সেগুলো কিনে নেয়। বুঝতেই পারছো তারা যেহেতু দাসী, কোনোভাবে যদি কোনো রাজকুমারের নজরে তারা পড়ে যায় তাহলে তাদের আর এই কষ্ট করতে হবে না। তবে শিয়ান কখনোই এগুলো দেখতেও যায় না। এই যে ভাইয়ারা, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত, তাই না? তাই আমি তোমাদেরকে মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি, বিইটি অন গেম। এটা একরকম গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবে, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্ট সহ অনেক ধরনের ইন্টারেক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু আমার প্রোমো কোড মুক্তা দিয়ে সাইন আপ করবে, তারপর তোমার পছন্দের গেম খেলবে। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ। কেউ যদি আগে না খেলে থাকো চিন্তা নেই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, বিইটি অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। রাতের বেলা লিউলি একটা ছোট ব্যাগ বারবার দেখছিল আর বলছিল, বলতো কোনো রাজকুমার যদি এটা দেখে আমাকে পছন্দ করে ফেলে তারপর কি করবে? শিয়ান বলে, কি করবে? জড়িয়ে ধরবে,
কিস করবে। লিউলি তখন তাকে বলে, তুমি কি কখনো কাউকে কিস করেছো? সে বলে না। লিউলি বলে, আমিও না। তুমি কি জানো, ছেলে আর মেয়ে সব দিক থেকেই আলাদা। এই বলে সে তাকে কাতুকুতু দিতে থাকে। পরদিন সকালে একজন ইউনুক বলতে আসে, আজ অনেক দামি একটা পেইন্টিং আনা হয়েছে। পেইন্টিং এর যদি কিছু হয় তাহলে তোমাদের খবর হয়ে যাবে। শিয়ান নিজে একটা পেইন্টিং দেখছিল, তবে হঠাৎ করেই সেই বড় পেইন্টিং যখন তোলা হয় তখন শিয়ান তাকে দেখে একদম থমকে যায়। লিউলিও সেখানে আসে। দেখতে দেখতে সবাই সেখানে চলে আসে। পেছন থেকে চুন এসে বলে, তোমরা যাকে দেখছো এ কিন্তু বাইরের লোক নয়, এ হলো আমাদের 13তম রাজকুমার, মহারাজের খুব পছন্দের ছেলে। হ্যাঁ, সে অন্যান্য কাজে তেমন একটা ভালো না, তবে তীর চালানোতে আর ফাইটে সে অনেক ভালো। একবার তাকে শিকারে পাঠানো হয়েছিল। মুহূর্তের মধ্যেই শিয়াং নিজেকে সেই জায়গায় কল্পনা করে। সে দেখতে পায় 13তম রাজকুমার ইন যখন শিকারে ছিল তখন অনেকগুলো হিংস্র দানবেরা তার উপর আক্রমণ করে দেয়। সে তাদের সঙ্গে ফাইট করে। এগুলো দেখে শিয়াং চিৎকার দিতে শুরু করে। বর্তমানে এরা বলতে থাকে, তোমার আবার কি হলো? তারা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই শিয়ানের সেই পেইন্টিংটা উড়ে যেতে থাকলে সে তার পেছনে যেতে থাকে। এদিকে দেখা যায় 4র্থ রাজকুমার জেন আর 13তম রাজকুমার ইন একসঙ্গেই আসছিল এবং তারা কথা বলছিল যে যেভাবেই হোক বর্তমান যুবরাজকে তাদের হাতে রাখতে হবে। তখনই শিয়ান সেখানে এসে নিজের পেইন্টিংটা ধরে ফেলে। তবে সামনে তাকাতেই সে চমকে যায়, কারণ সামনেই ইন ছিল। সে চলে যেতে চায়, তবে পড়ে যায়। ইন এসে নিজের হাত বাড়িয়ে দেয়, তবে সে একাই উঠে পড়ে। 4র্থ রাজকুমার জেন বলে, তুমি কি আমাদের কথা শুনেছো? শিয়ান প্রচন্ড ভয় পেয়েছিল। ইন তখন বলে, ভাইয়া তুমি ওকে ভয় দেখিও না, ও আমাদের কথা কি করে শুনবে। সে তার ভাইকে নিয়ে চলে যায়। শিয়ান দেখতে পায় তার ছবিটা একদম নষ্ট হয়ে গেছে, তাই সে ঘরে গিয়ে সেটা সুন্দর মতো সোজা করে। তখনই লিউলি সেখানে আসে। সে বলে, তুমি জানো আজকে প্রাসাদের স্টাডি রুমে রাজকুমারদের একটা অনুষ্ঠান আছে, সেখানে তুমি আর আমি যাব, ঠিক আছে? শিয়ান বলে, কিন্তু আমাদের তো ওখানে যাওয়ার পারমিশন নেই, কেউ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে। লিউলি বলে, আরে বোকা, আমরা মুখে কাপড় বেঁধে যাব। কেউ যদি বলে যে আমরা মুখে কেন কাপড় বেঁধেছি, বলবো ঠান্ডা লেগেছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তবে যদি নিজেরা চেষ্টা না করি তাহলে আজীবন আমাদের একাই থাকতে হবে, কোনো পুরুষ আমাদের কাছে আসবে না। বান্ধবীর কথায় শিয়ান রাজি হয়ে যায়। রাতের বেলা 9ম রাজকুমার যখন প্রাসাদের ভেতর দিয়ে হাঁটছিল, হঠাৎ করেই তার গায়ে কেউ পানি ছুড়ে দেয়। আসলে এটা ছিল লিউলি। সে 9ম রাজকুমারকে দেখে তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমাকে প্রাণে মারবেন না। এরপর সে বলে, আপনার পোশাক ভিজে গেছে, আমি খুলে দিচ্ছি, নয়তো আপনার ঠান্ডা লেগে যাবে। তবে যখন সে তার পোশাক খুলতে যায় তখন আবারও সে ভয় পেয়ে যায়। সে আবারও ক্ষমা চেয়ে যখন চলে যাবে তখন 9ম রাজকুমার তাকে আটকায়। এদিকে শিয়ান একা বসেছিল। তখন তার কাছে একটা প্রজাপতি উড়ে আসে। প্রজাপতি দেখে সে খুশি হয়ে মুখে কাপড় বেঁধে সেদিকে যেতে থাকে। তবে দেখতে পায় প্রজাপতিটা সেই পরিত্যক্ত প্যালেসে ঢুকে গেছে। তখনই তার কাঁধে কেউ হাত রাখলে সে এক চিৎকার দিয়ে সেই প্যালেসের ভেতর ঢুকে লুকিয়ে পড়ে। এরপরে সে যখন বের হয় তখন 13তম রাজকুমার ইন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? শিয়ান তাকে দেখে নিজের পরিচয় দেয়। ইন জিজ্ঞেস করে, তুমি মুখে কাপড় কেন বেঁধেছ? তখন সে বলে, আসলে আমার ঠান্ডা লেগেছে। ইন বলে, তুমি আমাকে প্রজাপতি ধরতে সাহায্য করো। তবে শিয়ান সেখানে একটা ল্যাম্পে আগুন জ্বালিয়ে দেয় আর বলে, আপনার মনে হয় না জায়গাটা অনেক বেশি অন্ধকার? আর তাছাড়া প্রজাপতি তো উড়লেই সুন্দর লাগে, বন্দি করলে ওরা তো বেশিক্ষণ বাঁচে না। ইন বলে, তুমি জানো এটা কোন জায়গা? এটা আমার মায়ের প্রাসাদ। যখন মা বেঁচে ছিল তখন সে এখানেই থাকতো। তখন এই জায়গাটায় অনেক প্রজাপতি আসতো, তবে সে মারা যাওয়ার পর থেকে আর কোনো প্রজাপতি এখানে আসে না। আজ তার জন্মদিন, আমি তাই কিছু প্রজাপতি এখানে আনতে চাই। তখন সে কল্পনা করে তার মাকে ডাইনি অপবাদ দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় শিয়ান একটা পাত্র দেখায়। পরে সে সেটার ভেতর থেকে কিছু বের করে মাটিতে লিখতে থাকে। এর মধ্যেই শত শত প্রজাপতি সেখানে গিয়ে বসে। ইন অনেক খুশি হয়ে বলে, তুমি এটা কিভাবে করলে? শিয়ান তার ব্রাশটা তার মুখে ছোঁয়ালে ইন বলে, ও মধু, তোমাকে অনেক ধন্যবাদ। মা যখন এটা দেখবে অনেক খুশি হবে। খুশিতে সে শিয়ানকে কোলে তুলে ফেলে। তবে শিয়ান তো এক চিৎকার দেয়, যার ফলে সে তাড়াতাড়ি তাকে নামিয়ে দেয়। ইন বলে, তোমার নামটা একটু বলো। শিয়ান তখন বলে, এই ঘরের ভেতর একটা খাঁচা ছিল না, এখানে আমার কানের দুল পড়েছিল। ইনের মনে পড়ে যায় সে ছোটবেলায় তাকে দেখেছে। শিয়ান বলে, আমাদের ছোটবেলায় দেখা হয়েছে। ইন বলে, আমি একটু তোমাকে দেখতে চাই। তবে শিয়ান এক দৌড় দিয়ে পালায়, কিন্তু তার রুমালটা সেখানে থেকে যায়।
রাতের বেলা শিয়ান লিউলিকে ডাকতে থাকে, তবে লিউলি কোনো কথা বলে না, কারণ সে অন্য কিছু ভাবছিল। আসলে একটু আগে নবম রাজকুমারের সঙ্গে তার সবকিছুই হয়ে গেছে। অন্যদিকে ইন সেই রুমালটাকে দেখছিল। পরদিন সকালে সেই রুমালটার একটা পেইন্টিং আমরা রানীর কাছে দেখতে পাই। সে রুমালটা দেখে বলে, মেয়েটার হাতের কাজ অনেক ভালো, মনে হচ্ছে মেয়েটা ভালোই কাজ করে। ইন বলে, আমি মেয়েটাকে এখনো দেখিনি, শুধুমাত্র তার এই একটা জিনিসই আমার কাছে আছে। রানীমা, আপনি তাকে খুঁজে আমার কাছে দিতে পারবেন? রানী উঠে বলে, শুনেছি তুমি নাকি কাল রাতে আবারও সেই প্যালেসে গিয়েছিলে। ইন ভয় পেয়ে গেলে সে বলে, চিন্তা করো না, তুমি যাকে খুঁজছো তাকে আমি খুঁজে এনে দেব। এদিকে লিউলি নবম রাজকুমার তাঙের জন্য অপেক্ষা করেছিল। সে তাকে দেখেই তাকে বলে, আপনি তো বলেছিলেন আজ আপনি রানীমার সঙ্গে কথা বলে আমাকে আপনার সাথে নিয়ে যাবেন, তাহলে এখনো যে কেউ আসলো না? তাং বলে, কারণ আমি কাউকে আসতে বলিনি। তুমি একটা দাসী, তুমি কি আমার যোগ্য? লিউলি বলে, এটা আপনি কি বলছেন? আমি কিন্তু আপনার নামে নালিশ করব। সে বলে, করো গিয়ে নালিশ, আমি বলবো তুমি আমাকে সিডিউস করেছো। তুমি বলো তারা কার কথা বিশ্বাস করবে, রাজকুমারের না দাসীর? লিউলি তার পায়ে ধরে, কিন্তু তারপরও তাং চলে যায়। লিউলি মন খারাপ করে যখন ফিরে আসছিল তখন সে শুনতে পায় দুজন মেয়ে বলাবলি করছে, কার ভাগ্য খুলে গেল, 13তম রাজকুমার কার প্রেমে পড়ে গেল, কি রুমালটা কার বলো তো? লিউলি দৌড়ে সেটা দেখতে যায়। এদিকে শিয়ান ইনের ছবিটা আবারও দেখছিল। হঠাৎ করেই সে দেখে পেছন থেকে ইন এসেছে। সে তাকে নিয়ে নাচ করতে থাকে, তবে হঠাৎ করেই সে দেখে এটা তো চুন। চুন তাকে বলে, তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো? তুমি গতরাতে লিউলির সাথে গিয়েছিলে তাই না? সে তাকে বসিয়ে বলে, দাসের সম্মান গ্রহণ করুন। তুমি জানো 13তম রাজকুমার তোমাকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে, উনি তোমাকে বিয়ে করবে। তুমি কিন্তু আমাকে ভুলে যেও না, আমাকে তোমার প্যালেসে দাস হিসেবে রাখবে, ঠিক আছে? এখন তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে যাও। শিয়ান তৈরি হয়ে যখন বাইরে আসে তখন একটা মেয়ে এসে বলে, তুমি জানো আমাদের লিউলির তো কপাল খুলে গেছে, 13তম রাজকুমার তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। শিয়াং লিউলির দিকে তাকালে লিউলি বলে, আমি তোমার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। সে তাকে ঘরে এনে হাঁটু গেড়ে বসে, এরপর তার কাছে ক্ষমা চায়। লিউলি বলে, হঠাৎ করেই রানীমা আমাকে জিজ্ঞেস করলো আমি কি কাল রাতে স্টাডি রুমের ডিউটিতে গিয়েছিলাম কিনা। আমি ভুল করে হ্যাঁ বলে ফেলেছি। আমি ভেবেছিলাম শাস্তি দেওয়া হবে, তারা যে বিয়ের কথা বলবে তা আমি জানতাম না। শিয়াং অনেক কাঁদে, কিন্তু তারপরও তাকে জড়িয়ে ধরে। লিউলি বলে, আমি রানীমাকে বলেছি তুমি আমার পার্সোনাল দাসী থাকবে, আমি তোমার কোনো অযত্ন করব না, তুমি দেখে নিও। এরপরেই লিউলির জন্য আলাদা ঘর সাজানো হয়। যে সকল দাসদাসীরা এতদিন তার সাথে থেকেছে তারাই এখন তাকে সম্মান জানায়। পরে সে যখন বাইরে আসে তখন দেখতে পায় ইন তাকে দেখতে এসেছে। ইন লিউলিকে দেখে বলে, তোমার চেহারা তাহলে এইরকম? মানে সে তো তাকে দেখেনি। এরপরে লিউলিকে রানীমার কাছে আনা হয়। রানীমা তাকে বলে, তোমার জন্য আমি একটা নতুন পোশাক এনেছি। তবে লিউলি পোশাক ধরতে গিয়ে পড়ে যায়। রানীমা বলে, তোমাকে আরো অনেক নিয়ম কানুন শিখতে হবে। অন্যান্য রাজকুমারের স্ত্রীরা বলে, প্রাসাদের যে নিয়ম কানুন আর লিউলির যে শিক্ষা, তাতে এসব শিখতে শিখতে সে বুড়ি হয়ে যাবে। শিয়াং যখন বাইরে আসে তখন ইনকে দেখে সে পালাতে চাইলে ইন বলে, তুমি একটু দাঁড়াও, তুমি লিউলির পার্সোনাল দাসী না, তুমি আমার সাথে চলো। সে তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বলে, আমি তো জানি না লিউলির কোন পিঠা পছন্দ, তাই আমি অনেকগুলো পিঠা আনিয়েছি, তুমি একটু বলো তো ওর কোনটা পছন্দ। শিয়াং বলে, ও সবই খায়। সে চলে যেতে চাইলে ইন তাকে ডাক দিয়ে তার সাথে বসায়, এরপরে একটা একটা করে তাকে পিঠা খেতে দেয়। অন্যদিকে লিউলি কাঠের জুতা পরার ট্রেনিং করছিল। এদিকে শিয়ান বলে, আপনি আমাদের ম্যাডামকে এত পছন্দ কেন করেন? ইন বলে, আমি জানি না, আসলে আমার কাছে মনে হয় ও যেন অন্য মেয়েদের থেকে আলাদা। ওই দিন ও যখন প্রজাপতিদেরকে বন্দি করে মনে হলো ও যেন প্রজাপতিদের বন্দি করেনি, আমার মনটাকে বন্দি করেছে। শিয়ান বলে, ওই দিন আসলে আমি, এটা বলেই সে সেখান থেকে চলে আসে। চুন এইসব শুনে বলে, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি সব সত্যি বলে দিতাম। মানে তুমি কেন বলছো না? শিয়ান বলে, বলে আর কি হবে, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা আছে। পরদিন ইন শিয়ানকে নিয়ে মাঠে আসে। হঠাৎ করেই সে তাকে কোলে করে ঘোড়ায় চড়ায়। শিয়ান এক চিৎকার দিলে ইন তাকে তাড়াতাড়ি নামায়। এরপর বলে, ভালো হয়েছে যে আগে তোমাকে তুলেছি, লিউলিকে তুললে ও তো এভাবে ভয় পেয়ে যেত, এরপর আবার আমার সঙ্গে রাগ করতো। শিয়ান বসে থাকলে ইন বলে, তোমার কি বেশি খারাপ লাগছে? আসলে আমি মিলিটারিতে বড় হয়েছি তো, মেয়েদেরকে কিভাবে খুশি করতে হয়, কিভাবে সময় কাটাতে হয় আমি জানি না, আমাকে একটু শেখাবে? এরপরে শিয়াং বলতে থাকে, মেয়েরা সবাই একরকম, তারা শুধু চায় একজন মানুষ তাকে সবচাইতে বেশি ভালোবাসবে।
বিপদে তাকে আগলে রাখবে, তাকে কখনো কষ্ট দেবে না, তার হাতে হাত রেখে তাকে বলবে আমি তোমাকে পছন্দ করি। ইন একটা দড়িকে বলে আমি তোমাকে পছন্দ করি। শিয়ান বলে এভাবে না, এভাবে বললেও ভয় পেয়ে যাবে। ইন বলে আমি তোমাকে পছন্দ করি। শিয়ান তখন হাসতে থাকে আর বলে বোঝাই যাচ্ছে যে এটা নকল। ইন তখন তার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি। মুহূর্তের মধ্যেই শিয়ান থমকে যায়, সে নিজের চোখ বন্ধ করে ফেলে। ইন তার কাছে এসে বলে এটা ঠিক আছে? শিয়ান বলে না, আরো প্র্যাকটিস করুন। দূর থেকে এগুলো নবম রাজকুমার তাং দেখছিল। তার একজন সেবক তাকে বলে এই 13তম রাজকুমারের কি হয়েছে? একজনকে বিয়ে করার জন্য ট্রেনিং করাচ্ছে, অথচ আরেকজনের সঙ্গে সারাদিন পড়ে থাকছে। রাজ্যের কাজে মন দেওয়ার মতো সময় নেই তার। তাং বলে এটা তো আমার জন্য ভালো কথা। এরপর দেখা যায় লিউলি গোসল করছে। তখন দাসের বেশ ধরে তাং সেখানে আসে। সে কতগুলো গোলাপের পাপড়ি সেখানে দিয়ে দেয় আর বলে তোমার পছন্দ হয়েছে? লিউলি বলে তুমি এখানে কেন এসেছো? আমাকে ছেড়ে দিয়ে এখন দেখতে এসেছো? এখন আমাকে আরেকজন নিয়ে নিয়েছে। তাং বলে তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব। সে তাকে একটা টোকেন দেয় আর বলে এটা হলো মিলিটারি টোকেন, এটা যার কাছে থাকবে সকল সৈন্যবাহিনী তার কথাই শুনবে। এখানে সিন কাট হয়ে যায়। একটু পরে শিয়ান তার ঘরে এসে দেখে লিউলি বসে আছে। লিউলি তাকে বলে 13তম রাজকুমারের সঙ্গে তোমার দিন কেমন কাটলো? শিয়ান কিছু বলার আগেই সে তাকে একটা থাপ্পড় মেরে বলে তুই ভুলে যাস না তুই একটা দাসী, তুই 13তম রাজকুমারকে সিডিউস করতে চাইছিস। শিয়াং একদম হতবম্ব হয়ে যায়। লিউলি বলে আজকের পর থেকে তুই আর তার সঙ্গে দেখা করবি না, আর যদি তুই তার সঙ্গে দেখা করতে যাস বা তাকে কিছু বলতে চাস তাহলে। এই বলে সে হাতে তালি দিলে তারা চুনকে ধরে নিয়ে আসে, যাকে চরম পর্যায়ে আঘাত করা হয়েছে। লিউলি বলে আমরা 3 জন একসাথে বড় হয়েছি, কিন্তু ও সবসময় তোকে সাপোর্ট করেছে, আর যদি তুই আমার বিরুদ্ধে যাস তাহলে তোকে না পেলেও ওকে আমি মেরে ফেলবো। এই বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শিয়ান প্রচন্ড কান্না করে। এরপর থেকেই সে ইনকে অ্যাভয়েড করতে শুরু করে। পরদিন লিউলির ট্রেনিং কমপ্লিট হয় এবং তার হাঁটাচলা দেখে মোটামুটি মহারানী খুশি হয়। এরপর দেখা যায় রাজমাতা অনেক অসুস্থ ছিল, তবে এখন লিউলির ওষুধ খেয়ে সে অনেকটা সুস্থ আছে। সে বলে তুমি একটু বলে দাও না এই ওষুধের রেসিপিটা কি? ইন এবং বাকিরা সবাই বলতে থাকে হ্যাঁ রেসিপিটা বলে দাও। লিউলি তখন বলে আসলে রেসিপি বলতে এই ওষুধে আমি নিজের রক্ত ব্যবহার করি, তাই আমি এটা আপনাকে বলতে চাইনি। এই কথা শুনে রাজমাতা তো অনেক বেশি খুশি হয়ে যায়। আসার সময় ইন বলে তুমি আসলেই অনেক ভালো একটা মেয়ে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি অবশ্যই আমাকে বলবে। রাতের বেলা দেখা যায় তাং আর লিউলি একসঙ্গে রাত কাটাচ্ছে। হঠাৎ করে তাং বলে তুমি নিজের হাত কাটার বাহানা দিয়েছো, এখন যদি কেউ বুঝতে পারে যে তোমার হাত কাটা নয় পরে তুমি কি জবাব দেবে? লিউলি বলে কি আর হবে, বড়জোর আমাকে মেরে ফেলবে। এখানে আমরা বুঝতে পারি লিউলি তাঙের হয়ে কাজ করছে, আর এই ওষুধও মূলত তাঙই তাকে দিয়েছিল। এর মধ্যেই শিয়াং ঘরে ঢুকে পড়লে সে লিউলিকে দেখতে পায় এবং সেটা দেখে ফেলে যে তার হাত কাটা নয়। হঠাৎ করেই পেছন থেকে তাং তাড়াতাড়ি করে চলে গেলে শিয়াং বলে ওটা কে? লিউলি বলে কেউ না, তুমি ভুল দেখেছো। পরদিন ইন তার প্যালেসের সামনে একটা ছোট্ট লেখা দেখতে পায়। এদিকে দেখা যায় শিয়ান কিছু লিখছে। লিউলি বলে তাড়াতাড়ি লেখো, আমি রানীমাকে কথা দিয়েছি আমি তার জন্য এটা লিখে নিয়ে যাব। তখনই তারা শুনতে পায় ইন সেখানে আসছে, তাই লেখার জায়গায় লিউলি বসে পড়ে। ইন এসে বলে তুমি আমার ঘরের সামনে এটা কেন রেখে এসেছো? তুমি এত ভেবো না, আমি তোমাকে বলেছি না আমি তোমাকে বিয়ে করব, মানে বিয়ে করব। এই বলে সে চলে যায়। লিউলি বুঝে যায় এই কাজ করেছে শিয়ান। সে বলে তুমি রাজকুমার ইনকে কি বলতে চেয়েছিলে? শিয়ান বলে রাজকুমার ইন অনেক ভালো মানুষ, আপনি কেন তাকে ঠকাচ্ছেন? লিউলি বলে তাই নাকি, আমি একটু ভেবে দেখি তোমাকে কি শাস্তি দেওয়া যায়, তবে শাস্তি তো আমি তোমাকে দেব না, দেব ওই চুনকে। শিয়ান তার কাছে ক্ষমা চাইতে থাকলে সে বলে আজকেই তুমি রাজকুমার ইনের কাছে গিয়ে বলবে যে তুমি চুনকে বিয়ে করতে চাও, তোমার বিয়ে হয়ে গেলে আমি নিশ্চিত হব। তাই শিয়াং তুষারের মধ্যে ইনের প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকে। মধ্যরাতে ইন সেখানে আসে। সে বলে তুমি কি কিছু বলবে? শিয়াং বলে আমি চুনকে বিয়ে করতে চাই। ইন বলে এটা তো ভালো কথা, ঠিক আছে। শিয়ান চলে যেতে গিয়েও আবার ফিরে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর বলে মেয়েরা এটা অনেক পছন্দ করে। এই বলে সে একরাশ কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ঘরে এসে সে চুনকে বলে বিয়ের পোশাক পরে নাও। চুন বলে আমি এর চেয়ে বরং মরে যাই। শিয়ান তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে তুমি বেঁচে আছো বলে আমিও বেঁচে আছি। চুন বলে আমি মরে গেলে তোমার আর কোনো পিছুটান থাকবে না, তুমি তাদেরকে সবকিছু বলতে পারবে। শিয়ান বলে এখন আর বলে কোনো লাভ নেই,
আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। তবে তখনই একজন দাসী এসে বলে 18তম রাজকুমার হঠাৎ মারা গেছে, তাই তোমাদের বিয়ে আজ হবে না। এরপর দেখা যায় মহারাজ রাগারাগি করছিল যে তোমাদের একটা ভাই অসুস্থ পড়েছিল, অথচ তোমরা জানতেই না। যুবরাজ, অন্তত তোমার তো জানা উচিত ছিল। তখন তাং একটা জিনিস দেখিয়ে বলে, আমি 18তম ভাইয়ের সাথে ছিলাম, তার এই জিনিসটা পছন্দ, তাই আমি এটা তার জন্য আনতে গিয়েছিলাম। মহারাজ বলে, একমাত্র তুমিই আছো একটু জ্ঞানী, তুমি আমার সাথে চলো। পরদিন যুবরাজ রাস্তায় বের হলে দেখতে পায় তাং সার্কাসের নাচ শিখছে। সে প্রচন্ড অবাক হয়ে যায়, তাই সে ভেতরে এসে ওই নৃত্যশিল্পীকে জিজ্ঞেস করে একটু আগে সেই ছেলেটা কি করছিল। নৃত্যশিল্পী বলে সে নাচ শিখতে এসেছিল, তার বাবার নাকি মন খারাপ, তাই সে তার বাবার মন ভালো করার জন্য নাচ শিখতে চায়। যুবরাজ বলে, তাহলে আমাকেও শেখান, আর ওর চাইতে ভালো নাচ শেখান। এর পরের সিনে মহারাজ তাংকে বলছিল কয়েকদিন প্রাসাদে নাচ গান হবে না, ঠিক আছে। এর মধ্যেই সে সামনে একজনকে দেখে যে কিনা পারফর্ম করছিল। মহারাজ তাকে ধমক দিয়ে বলে, তুমি কে? তোমার সাহস কি করে হলো প্রাসাদের এইরকম একটা খারাপ সময়ে নাচ গান করার? তখন যুবরাজ বলে, বাবা, এটা আমি আপনাকে খুশি করার জন্য শিখেছি। আপনি কি খুশি হয়েছেন বাবা? মহারাজ একদম হতভম্ব হয়ে যায়। সে যুবরাজকে শাস্তি দিতে বলে। এরপরে ইন তার চতুর্থ ভাই জেনকে বলে যুবরাজ নাকি তাংকে দেখে নাচ শিখেছে। জেন বলে, এটা তো আমরা জানি, কিন্তু এটা কি বাবা কোনোদিন বিশ্বাস করবে? যুবরাজকে এতদিন ধরে যুবরাজের পদে আমরা বসিয়ে রেখেছি, কিন্তু এখন আর মনে হয় আমরা তাকে রাখতে পারবো না। ইন বলে, ভাইয়া, তাহলে তুমি যুবরাজ হয়ে যাও। জেন বলে, এত সহজ? তার উপর আমার মায়ের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, আমাকে বাবা কখনোই যুবরাজ বানাতে চাইবে না, আর তোমাকেও চাইবে না, কারণ তোমার মাকে ডাইনি অপবাদ দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। এমনকি তার প্রাসাদটাকেও এখন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা শুনে ইনের মন অনেক খারাপ হয়ে যায়। সে বলে, আগামীকাল শিকার প্রতিযোগিতায় আমি সর্বোচ্চ চেষ্টা করব এই সবকিছু ঠিক করার। এদিকে শিয়ান ইনের সেই পরিত্যক্ত প্যালেসে ছিল। হঠাৎ করে সে কারো আসার শব্দ শুনলে লুকিয়ে পড়ে। আসলে সেখানে এসেছে ইন। সে বলে, মা, আগামীকাল রাজ্যের ভালোর জন্য আমাকে এটা করতেই হবে, আমি আশা করব তুমি বুঝবে। এরপর সে সরাসরি চলে যায় লিউলির কাছে। সে তাকে বলে, যদি আমি রাজকুমার না থাকি, যদি আমার নাম, খ্যাতি, টাকা পয়সা না থাকে, তাহলে কি তুমি আমার সাথে থাকবে? লিউলি বলে, আমি আপনাকে ভালোবাসি, আপনার টাকা পয়সাকে নয়। ইন এটা শুনে অনেক খুশি হয়। সে বলে, আমি জানতাম, আমি কোনো খারাপ মানুষকে পছন্দ করিনি। সে তার আগামীকালের সকল প্ল্যান লিউলিকে বলে দেয়। এরপর বলে, কাল আমার ব্যাপারে কোনো খবর আসলেই তুমি সরাসরি রানিমার কাছে যাবে এবং তাকে বলবে তুমি এই প্রাসাদ থেকে চলে যেতে চাও। সে অবশ্যই তোমাকে সাহায্য করবে। এই কথা বলে ইন চলে যায়। তবে লিউলির তো এতে সন্দেহ হয়ে যায়, কারণ সে যদি এই টাকা পয়সাই না পায়, তাহলে এত কিছু করে কি লাভ? একটু পর শিয়ান শুনতে পায় লিউলি কিছু একটা বলছে। তখন দেখা যায় ওপরেই লিউলি তাংকে ইনের সকল প্ল্যান বলে দিয়েছে। শিয়ান এটা শুনে দৌড়ে ইনকে বলার জন্য যায়, তবে ওই সময় মাঝখান দিয়ে এক রানী যাচ্ছিল, তাই সে ইনের কাছে যেতে পারে না। সে দৌড়ে ছাদে উঠে পড়ে, তবে সে চিৎকার করে তাকে ডাক দেওয়ার সময় কেউ তার মুখ চেপে ধরে, তাই ইনকে তার আর কিছুই বলা হয় না। পরদিন শিকার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হঠাৎ করেই মহারাজকে কিছু কালো পোশাক পরা লোকেরা ঘিরে ফেলে। ওই সময় ইন সেখানে আসে। সে এসেছিল মহারাজকে বাঁচাতে। মূলত এগুলো তারই কাজ ছিল এবং এটা তার একটা প্ল্যান ছিল। তবে তখন দূর থেকে তীর মেরে সকল কালো পোশাক পরা লোকগুলোকে মেরে ফেলা হয়। তাং এসে ইনের চোখে একটা আঘাত করে, যার ফলে তার মুখোশটা ভেঙে যায় এবং সে পড়ে যায়। এরপর দেখা যায় ইন এখন চোখে দেখতে পারছে না। তাকে নিয়ে আসা হচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হচ্ছিল মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় 13তম রাজকুমারকে বন্দী করা হচ্ছে। এরপরেই তাংকে লিউলি বলে, এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করেছি, এবার আমাকে কি দিবেন? এইবারও যদি আপনি আমাকে ছেড়ে দেওয়ার প্ল্যান করেন, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আমি কিন্তু আগের মতো বোকা নেই। আমি যদি মরি, আপনাকে সাথে নিয়ে মরবো। এদিকে মহারাজ ইনের মায়ের প্যালেসে, মানে ইয়াংশি প্যালেসে সেই খাঁচাটাকে দেখছিল। তখন তার মনে পড়ে একদিন সে পেছন থেকে শুনছিল ইনের মা বলছিল, আজ আমি মহারাজকে একটা সারপ্রাইজ দেব। এই বলেই সে কিছু একটা করে, যার ফলে সেখানে আগুনের একটা ড্রাগন চলে আসে। মহারাজ এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় মন্ত্রীরা সবাই মহারাজকে বলছে এই রানী ডাইনি বিদ্যা করতে জানে, তার ডাইনি বিদ্যার কারণেই সারাক্ষণ তার প্যালেসে প্রজাপতিরা থাকে। মহারাজ তাকে মেরে ফেলুন, এতে রাজ্যে শান্তি আসবে। তখন ওই খাঁচার ভেতরেই আমরা রানীকে দেখতে পাই যে জোরে জোরে হাসছিল। রানী বলছিল, আমি কোনো ডাইনি নই। এরপর দেখা যায় অনেকগুলো সেনারা রানীর দিকে অস্ত্র ধরে আছে, আর এরপর তারা তাকে মেরে ফেলে।
পরে মহারাজ এই ইয়াংশি প্যালেসে রানীর একটা ডায়েরি পায়, যেখানেই মূলত সে কিভাবে ফায়ার ওয়ার্কস দিয়ে ড্রাগন বানানো যায় তা শিখেছিল। এটা দেখে মহারাজের অনেক অনুশোচনা হয়, সে অনেক কান্না করে। বর্তমানে রানীমা বলে, অন্তত তার ছেলেটাকে আপনি ছেড়ে দিন, ইনকে ছেড়ে দিন। এদিকে শিয়ানের চেহারায় পানি ঢেলে তার জ্ঞান ফেরায় লিউলি। শিয়ান ইনের কাছে যেতে চাইলে লিউলি বলে ও শেষ হয়ে গেছে, ও এখন অন্ধ, ওর ক্ষমতা চলে গেছে, কারাগারে বন্দী হয়ে আছে। তোর জন্য এসব হয়েছে, তুই আমাকে এগুলো করতে বাধ্য করেছিস। মানে সে সবসময় নিজের অন্যায় অন্যের উপর চাপিয়ে দেয়। লিউলি বলে, তুই ইনের সঙ্গে দেখা করতে চাস তাই না? আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। সে তাকে বাইরে নিয়ে আসে আর বলে, সামনে কয়লা রাখা আছে, তুই যদি খালি পায়ে এই কয়লা পার হয়ে যেতে পারিস তাহলেই তুই ইনের সঙ্গে দেখা করতে পারবি। শিয়ান খালি পায়ে সেই কয়লার উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যায়। এদিকে চুং জেলখানার গার্ডদের কিছু টাকা দেয় যাতে শিয়ান ভেতরে যেতে পারে। শিয়ান ভেতরে আসার সাথে সাথেই ইন বলে, লিউলি এসেছো? আমি জানি তুমি লিউলি না, লিউলি হয়তো এতক্ষণে প্রাসাদ ছেড়ে চলে গেছে। শিয়ান বলে, প্রজাপতি উড়ে গেছে। এটা শুনে ইন দৌড়ে তার কাছে আসে। সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমাকে দেখতে আসবে। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। আসলে সে তাকে লিউলি ভেবেছে। শিয়াং বলে, আপনার চোখ? সে বলে, আমার চোখ একদম ঠিক আছে, কয়েকদিন একটু চোখে দেখবো না, তারপরে ঠিক হয়ে যাবে। তোমাকে কিন্তু প্রতিদিন এখানে আসতে হবে। আমি যখন দেখতে পাবো সবার প্রথমে আমি তোমাকেই দেখতে চাই। শিয়ান রাজি হয়ে যায়। এরপরে সে বাড়িতে ইনের জন্য অনেক কিছু রান্না করে। সেই খাবারগুলো নিয়ে পরদিন যখন সে যেতে চায় তখন সেখানকার গার্ডরা তাকে যেতে দেয় না। তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তখন একজন ডাক্তার সেখান থেকে বের হলে শিয়ান বলে, উনি এখন কেমন আছে? তবে ডাক্তার তাকে কিছু বলে না। তখনই একটা ছেলে এসে বলে, আমরা যে মেয়েটার উপর ওষুধের এক্সপেরিমেন্ট করতাম সেই মেয়েটা পালিয়ে গেছে। শিয়ান বলে, আপনি আমাকে নিতে পারেন। এরপরে শিয়ানকে একটা আলাদা ঘরে নিয়ে আসা হয়। শিয়াং প্রচন্ড ভয় পাচ্ছিল, তবে তখন সে সামনে ইনকে দেখতে পায়। তখনই পেছন থেকে লিউলি এসে বলে, তুমি ঝাঁপ দিও না, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি জানি না আমার কি হয়েছে, আমি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করি? আমরা তো এখনো বন্ধু আছি তাই না? কিন্তু এই কথা বলেই সে আবার হাসতে থাকে। তার হাতে আমরা একটা চাকু দেখতে পাই। ওই সময় শিয়াং চিৎকার দিয়ে পানি থেকে উঠে পড়ে। অর্থাৎ এতক্ষণ সে লিউলিকে নিয়ে যা দেখেছে তা তার কল্পনা। ডাক্তার বলে, ঠিক আছে, ওষুধ কাজ করছে। এরপরে শিয়াং ইনের সঙ্গে দেখা করতে যায়। ইন বলে, তুমি এতদিন কোথায় ছিলে? সে বলে, আমি একটু ব্যস্ত ছিলাম। ইন রেগে তাকে বলে, তাহলে তুমি বেরিয়ে যাও। তুমি জানো এই কয়দিন আমি কত ভয় পেয়েছি? আমি ভেবেছিলাম তোমাকে মেরে ফেলা হয়েছে। সে তার সঙ্গে ইন্টিমেট হতে চাইলে শিয়াং তাকে সরিয়ে দেয়। ইন তখন বসে কান্না করতে থাকে। সে বলে, ঠিকই আছে, আমার এখন কিছু নেই, তুমি কেন থাকবে আমার সাথে? আমি তোমাকেও হারিয়ে ফেলেছি। এই কথা শুনে শিয়াং এসে তাকে বলে, আপনি কখনোই আমাকে হারাবেন না। এরপর সে তাকে কিস করলে তাদের মধ্যে সবকিছুই হয়ে যায়। পরদিন চতুর্থ রাজকুমার জেন ইনের কাছে আসে এবং বলে যে মহারাজের শরীর ভালো নেই, হয়তো কয়েকদিনের মধ্যেই জেনকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ইন বলে, অনেক ভালো হয়েছে ভাইয়া, তুমি আমার চিন্তা করো না, আমি ভালো আছি। লিউলি প্রতিদিন আমাকে দেখতে আসে। জেন তখন বলে, ওই মেয়েটা যে দাসী ছিল? জেন বলে, আসলে কিছু কথা আছে যে আমি বুঝতে পারছি না আমি কিভাবে তোমাকে বলবো। এখানে সিন কাট হয়ে যায়। পরে সিনে শিয়ান ইনের কাছে আসলে ইন বলে, তুমি এখন আমার কাছে কি জানতে এসেছো? শিয়ান তার কথা বুঝতে না পারলে ইন বলে, চতুর্থ ভাইয়া বলল তুমি নাকি বেশিরভাগ সময় তাঙের সাথে থাকো। আমিও তো ভাবি, আমি বন্দি অবস্থায় আছি, তুমি আমার ফিয়ন্সে, তোমাকে কেন তারা ছেড়ে রেখেছে? তার মানে তুমি আসলে তাঙের হয়ে কাজ করছো আর এখনো আমার কাছে আসা যাওয়া করছো কিছু তথ্য জানার জন্য, তাই না? শিয়াং বলে, আপনি ভুল ভাবছেন। ইন বলে, তুমি নিজেকে এখন কি মনে করছো? তুমি ভাবছো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি? তোমার মতো মেয়েরা ব্রথালে কেনা বেচা হয়। শিয়াং তখন তাকে একটা থাপ্পড় মারে। ইন বলে, যদি রাগ হয় তাহলে বেরিয়ে যাও এখান থেকে, আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। শিয়াং বলে, আমি যদি লিউলি না হই তাহলেও কি আপনি আমাকে ভালোবাসেননি? ইন তার কাছে এসে বলে, না। তাই শিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা হঠাৎ করে নবম রাজকুমার মানে তাং তার সকল সৈন্যবাহিনীদের নিয়ে রাজপ্রাসাদে আক্রমণ করে দেয়। সেখানে চতুর্থ রাজকুমার জেন বসে বসে সেতার বাজাচ্ছিল। তাং বলে, মহারাজ মারা গেছে, তুমি এখানে বসে কি করছো? তাড়াতাড়ি আমার কাছে মহারাজের আদেশনামা তুলে দাও। জেন বলে, মহারাজ শান্তিতে ঘুমাচ্ছে, তুমি এইসব বাজে কথা কেন বলছো? রাতের বেলায় এত সেনাবাহিনী নিয়ে কেন এসেছো? তুমি কি বিদ্রোহ করছো? তাং জেনকে মেরে ফেলতে বলে। তবে তখন শোনা যায় বাহিরে মহারাজের অনেক সৈন্যবাহিনীরাও চলে এসেছে। জেন বলে, আমি এখানে থাকা সৈন্যদের বলছি, মহারাজ এখনো বেঁচে আছে,
একটা ভুল পদক্ষেপ আপনার পুরো পরিবারকে শেষ করে ফেলবে। তাই সে সকল সৈন্যরা সামনে আগানোর সাহস পায় না। ওই সময় তাং নিজেই তার উপর আক্রমণ করতে যায়। তখন মহারাজ উঠে পড়ে আর বলে, আমি এখনো বেঁচে আছি, এর মধ্যেই এই সব শুরু করে দিয়েছো? ঠিক আছে, আমার আদেশনামা লিখে রাখো। আমার চতুর্থ ছেলে জ্ঞান, বুদ্ধি, মিলিটারি পাওয়ার সব দিক থেকেই ভালো, তাই পরবর্তী রাজা হিসেবে আমি তাকে ঘোষণা করছি। আর আমার নবম ছেলেকে রাত দুপুরে সৈন্যবাহিনী নিয়ে বিদ্রোহ করার জন্য আজীবন কারাবাস দেওয়া হচ্ছে। এটা বলেই মহারাজ শুয়ে পড়ে আর ইউনুক চিৎকার করে বলতে থাকে, মহারাজ মারা গেছে। এরপরেই যেন উপরে উঠে বলে, একটু আগে আমি তোমাকে কিছু বলিনি, কারণ তখন আমার ক্ষমতা ছিল না, কিন্তু এখন আমি রাজা, তাই এইবার তোমার শাস্তি তোমাকে পেতে হবে। সবাই তখন তাকে সম্মান জানায় আর তাংকে ধরে নিয়ে যাওয়া হয়। জেন এরপর রাজ্যে সবাইকে জানিয়ে দিতে বলে যে আগের মহারাজ মারা গেছে। এরপরে সকল নিয়মকানুন মেনে জেন রাজা হয়ে যায়। রাজা হওয়ার পর প্রথমেই সে ইনের কাছে আসে। ইনের আজ শেষ ট্রিটমেন্ট করা হলে সে চোখে দেখতে পায়। দুজনেই অনেক খুশি হয়ে যায়। এই খবর চুন শিয়াংকে বলে যে রাজকুমার ইনের চোখ ঠিক হয়ে গেছে আর তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। চুন বলে, এটাই তোমার সুযোগ, তুমি তাড়াতাড়ি গিয়ে ওনাকে সত্যিটা বলে দাও। তবে শিয়ান মানা করে দেয়। অন্যদিকে মহারাজ লিউলির সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তুমি নবম রাজকুমারের সঙ্গে মিলে অনেক কিছুই দেখালে, এবার তো তার ক্ষমতা শেষ, এবার কোথায় যাবে? লিউলি বলে, না মহারাজ, আমি শুধুমাত্র 13তম রাজকুমারের খোঁজ খবর নিতেই ওনার কাছে যেতাম, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মহারাজ বলে, তাই নাকি? এই বলে সে চলে যায়। তবে লিউলি বুঝে যায় যে সে বাঁচবে না, তাই সে প্রাসাদ থেকে পালাতে চায়, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। তারা তাকে ইনের কাছে নিয়ে আসে। ইন বলে, আমাকে বন্দি করার পর তুমি নবম রাজকুমারের কাছে গেছো, এজন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু তুমি কেন আমাকে ধোকা দিলে? আমি বিশ্বাস করে তোমাকে যে কথাগুলো বলেছিলাম, তুমি কেন তাকে সেগুলো বললে? তুমি তো আমাকে ভালোবাসো, বন্দি থাকা অবস্থায় তুমি আমার খেয়াল রেখেছো। লিউলি হেসে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কখনোই আপনার সেবা করতে যাইনি। ইন বলে, তুমি এখনো মিথ্যা কথা বলছো। সে বলে, না, আমি কসম করে বলছি, আমি কখনোই আপনার সেবা করতে যাইনি, আর ওই ইয়ানশি প্যালেসের প্রজাপতিও আমি ধরিনি। ইন তখন বলে, তাহলে সেটা কি ছিল? কিন্তু লিউলি তাকে বলে না। ইন তাকে জোর করলে সে বলে, আগে আমার জন্য ঘোরার ব্যবস্থা করুন, পর্যাপ্ত টাকা পয়সা দিয়ে আমাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, তাহলেই আমি বলবো। এরপরে বাইরে এসে ইন বলে, এবার তো বলো। সে বলে, বলবো না, এখনো আমার মরার ভয় আছে। ইন বলে, তুমি কি চাও? সে তখন তার কাছে এসে বলে, আমাকে একটা কিস করুন, আপনি কখনো আমাকে ছুঁয়েও দেখেননি। ইন তাকে ধাক্কা দিয়ে তারপর বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। লিউলি বলে, আপনি আমাকে মারতে চান, মেরে ফেলুন, আমি মরে গেলে আপনি কোনোদিনও জানতে পারবেন না যে সে কে ছিল। লিউলি ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার সময় ওপর থেকে অনেকগুলো তীর তার গায়ে ছোড়া হয়। আসলে এটা করেছে মহারাজ। ইন দৌড়ে তার কাছে যায়, তবে লিউলি তারপরেও সত্যিটা তাকে বলে না। সে সেখানে মারা যায়। পরের সিনে দেখা যায় শিয়াং লিউলির শেষকৃত্য করছে। চুন বলে, ও তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি এগুলো কেন করছো? সে বলে, ও যত খারাপই হোক, আমি ওকে সবসময় নিজের বোন মনে করেছি। তখনই তারা সেখানে একটা বড় ফানুস দেখতে পায়। দেখা যায় এই ফানুসগুলো ওড়াচ্ছিল ইন। সেখানে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি ইম্পেরিয়াল গার্ডেনে আছি, আমার সঙ্গে একবার দেখা করো। চুন বলে, সে তোমাকে ডাকছে। শিয়ান বলে, কিন্তু সে আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে না। চুন বলে, তুমি এত বোকা কেন? সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে এগুলো কি? শিয়ান, তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে যে কিনা সেই মানুষের ভালোবাসা পেয়েছো যাকে তুমি ভালোবাসো। সবাই কিন্তু ভালোবাসার বদলে ভালোবাসা পায় না। তাই শিয়াং ঘরে গিয়ে তৈরি হতে থাকে। চুন তাকে দেখে বলে, ভালো লাগছে, সুন্দর লাগছে। কিন্তু তখনই একজন দাসী এসে বলে, শিয়াং, তোমাকে মহারাজ ডেকেছে। শিয়াং মহারাজের কাছে গেলে মহারাজ বলে, যেমনটা ইন বলে তুমি ঠিক তেমনটাই, অনেক ভালো, ভদ্র, গুণী একটা মেয়ে। তবে তুমি নিশ্চয়ই জানো তুমি একজন দাসী। আমার ভাই ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, এখন আমি ক্ষমতা পেয়েছি, তাই আমি চাই আমার ভাই একটা ভালো জীবন কাটাক। তার পুরো জীবন পড়ে আছে, আমি তাকে একটা মন্ত্রীর মেয়েকে বিয়ে করাতে চাই, যাতে সে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে। কিন্তু তুমি তার সাথে থাকলে সেটা কখনোই সম্ভব না। আমার ভাই এখন ইম্পেরিয়াল গার্ডেনে তোমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি এখানেই বসে থাকবে যতক্ষণ না সকাল হয়ে যায় আর সে ঘরে ফিরে যায়। এই বলে মহারাজ চলে যায়। শিয়াং কল্পনা করে ওই রাতে ইন তাকে বলেছিল, তুমি আমার উপর ভরসা রাখো, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেব না, আমি তোমার সকল দায়িত্ব নেব। বর্তমানে শিয়াং চিৎকার করে কাঁদে। অন্যদিকে ইন প্রার্থনা করছিল। ওই রাতেও সে বলেছিল, আমি প্রতিদিন উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে আমি আজীবন তোমার সাথে থাকতে পারি। এভাবেই দুজন দুই জায়গায় থাকতে থাকতে সকাল হয়ে যায়।
পরদিন মহারাজের আদেশনামা আসে, যেখানে মহারাজ শিয়াংকে অনেক উপহার দিয়েছে এবং তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে। সে প্রাসাদ থেকে চলে যেতে পারবে। দাসীদের একজন হেড তাকে বলে, বাড়ি চলে যাও, একটা ভালো ছেলে দেখে বিয়ে করুন। শিয়াং চুনের কাছে গিয়ে বলে, তুমি কয়েকটা স্বর্ণমুদ্রা রেখে দাও। চুন বলে, আমি এসব চাই না, ওরা কোনো মানুষ না, মহারাজও মানুষ না, সবকিছু জেনে বুঝে তোমাকে এরকম কষ্ট কিভাবে দিতে পারলো। শিয়াং বলে, আমি শেষবার একবার ওই প্রাসাদে যেতে চাই যেখানে রাজকুমার ইনকে বন্দি রাখা হয়েছিল। তাই রাতের বেলা সে সেখানে চলে আসে। হঠাৎ করেই পেছন থেকে ইন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শিয়ান বলে, কিন্তু কেন? ইন বলে, আমি সারা জীবন এখানে বন্দি থাকতে রাজি আছি, আমি সারা জীবন অন্ধ হয়ে থাকতে রাজি আছি, যদি তুমি আমার সাথে থাকো। এই কথা শুনে শিয়াং পালিয়ে যেতে চায়, তবে ইন তাকে ধরে ফেলে। সে তার চোখের কাপড়টা সরিয়ে তাকে দেখে। তখন তার মনে পড়ে শিয়ান সব সময় তার সাথেই থেকেছে, অথচ সে তাকে চিনতে পারেনি। শিয়ান কিছু বলতে চাইলে সে বলে, আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, কিন্তু আমি তোমাকে বলছি, এখন কারো এত বড় সাহস নেই যে তোমাকে আর আমাকে আলাদা করবে। দরকার হলে আমি তোমাকে নিয়ে প্রাসাদ ছেড়ে পালিয়ে যাব। শিয়াং তখন হাসতে শুরু করলে ইন বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? তাই সে তার হাত ধরে তাকে নিয়ে ইয়ানশি প্যালেসে যায়। ইন বলে, এটাই সেই জায়গা যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে। আজ আমি তোমাকে এখানে এনেছি আরেকটা জিনিস দেখাতে। সেও তার মায়ের মতো একটা ম্যাজিক করে সেখানে একটা ড্রাগন নিয়ে আসে। মুহূর্তের মাঝেই সেই ড্রাগনটা উপরে গিয়ে একটা প্রজাপতি হয়ে যায়, এরপর চারদিকে ছড়িয়ে পড়ে। শিয়াং ইনের দিকে তাকালে ইনের হাতে সে তার সেই কানের দুলটা দেখতে পায়। ইন তাকে সেটা পরিয়ে দেয়, এরপর আলতো করে তার কপালে একটা কিস করে। এরপরে আমরা দেখতে পাই সত্যি ইন শিয়াংকে নিয়ে প্যালেস থেকে পালিয়ে এসেছে। তারা আর ওই প্যালেসের নিয়ম কানুনের মধ্যে বন্দি থাকতে চায় না। আর এর মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।